গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর প্রথম পর্ব। সকালবেলা পরিতোষ এসে বলল, এসব আপনারা কি আরম্ভ করেছেন? সবকিছুরই একটা সীমা থাকা উচিত। তখনও দ্বিতীয় কাপ চা খাওয়া হয়নি। খবরের কাগজ পড়তে গিয়ে বারবার ভুলে যাচ্ছি। চোখ দুটো আঠার মতন। এরকম হয়, দিনের প্রথম চোখ মেলেই দুটো ইচ্ছে জাগে। খাটের নিচ থেকে জলের গ্লাসটা টেনে ঠক ঠক করে এক নিঃশ্বাসে শেষ করা। যতবারই জল খাই মনে হয়, আহ, জলই তো জীবন। কত রকম পানীয়ই তো চেখে দেখলুম, কিন্তু সকালবেলার জলের মতন এমন চমৎকার স্বাদ কিছুতে পাইনি। তারপরই খবরের কাগজের জন্য মন ছটফট করে, কিন্তু তখনও ঘুমে মুখ জড়ানো, চোখ আঠা, মাথা ঝিমঝিমে। প্রথম পাতা শেষ করে 17 পাতায় গিয়ে আবার প্রথম পাতাটা ভুলে যাই। মনে হয়, আজকের প্রধান খবরটা কি? প্রধান খবর জানতে গোড়ার দিকে ফিরে এসে ততক্ষণে ফের ঝিমুনি এসে যায়। বারান্দা থেকেই পরিতোষকে আসতে দেখেছিলাম। অল্প বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় পরিতোষ বকের মতো পা ফেলে ফেলে আসছিল। আমি জোর করে চোখ খুলে রেখে বললুম, ব্যাপারটা কি? কাল রাত্রিরে আপনারা কোথায় ছিলেন? আমি পরিতোষকে তেমন পছন্দ করি না। বন্ধুর ছোট ভাইরা যেরকম সাধারণত হয়ে থাকে, ভদ্র, বিনয়ী, কচি, পরিতোষ তার থেকে আলাদা নয়। কিন্তু তাদের মধ্যে যদি কেউ ইকোনমিক্সে এমএ পড়ে এবং যদি ভালো ছাত্র হয়, তবে সে তার দাদার বন্ধুদের কাছে এসে হঠাৎ চাপা অহংকারী হয়ে যায়। এইটাই নিয়ম। পরিতোষের ধারণা ওর অস্তিত্ব পৃথিবীর পক্ষে খুবই উপকারী, আর আমরা থাকলেও হয়, না থাকলেও ক্ষতি নেই। কিন্তু সকালবেলা সবাইকেই ক্ষমা করতে ইচ্ছে হয়। আমার ইচ্ছে হয় পরিতোষকে খুব আন্তরিকভাবে যত্ন করি। আমি বললুম, কাল রাত্রিরে? কাল রাত 1:30 পর্যন্ত নানা জায়গায় ছিলাম। তুমি কোন সময়টার কথা বলছ? পরিতোষ স্থির চোখে আমার দিকে তাকিয়ে ঠান্ডা সুরে বলল, দাদা কাল রাত্রে বাড়ি ফেরেনি। শুনে আমার খুব অস্বস্তি হল। সকালবেলাতেই কেন অপরের সমস্যা আসবে আমার কাছে? এই তো এইটুকু সময়, 7:30 থেকে 9:30। এর মধ্যে খুব একটা গুটিসুটি মেরে বসে থাকতে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে চেয়ার, খাট, বইয়ের আলমারি ও ঘুরন্ত পাখা সমেত নিজেকে ভালোবাসতে। বুঝতে পারি জলের অপর নাম জীবন। মানুষ পৃথিবীতে বড় সুখে আছে। খুবই ইচ্ছে করে পরিতোষ যা খুশি বলে যাক, আমি গোপনে অন্যমনস্ক থাকি। আমি কিছুই শুনব না। কিন্তু পরিতোষের গলার ক্ষুব্ধ অভিমান বাঁশির সুরের মতন নিরেট, উপেক্ষা করা যায় না। আমি বললুম, শেখর কাল ফেরেনি কেন? আপনি জানেন না? না, শেখরের সঙ্গে তো 2-3 দিন আমার দেখাই হয়নি। তাহলেও আপনি আন্দাজ করতে পারবেন হয়তো দাদা কোথায় গেছে। তুমি এত সকাল সকাল বেরিয়ে পড়লে কেন? এতক্ষণে হয়তো ফিরে এসেছে। কোথাও আটকে গিয়েছিল বোধহয়। মা কাল সারা রাত ঘুমাননি। ভোর থেকে আমায় তাড়া দিচ্ছেন খোঁজ করার জন্যে। শেখর তো আগেও 2-1 বার রাত্রে বাড়ি ফেরেনি। তাস টাস খেলায় মত্ত হয়ে। চিন্তা করার কিছু নেই। আপনি ভুল করছেন। বাড়ি না ফেরা দাদার পক্ষে স্বাভাবিক হতে পারে, কিন্তু সহ্য করা মায়ের পক্ষে স্বাভাবিক হবে কি করে? মা প্রত্যেকবারই দুশ্চিন্তা করবেন। আমার সামান্য হাসি পেল, যেন আমি রাত্রে বাড়ি ফিরিনি। পরিতোষ এমনভাবে বলছে যেন আমি মাকে কষ্ট দিচ্ছি, অথবা আমি শেখরের বাড়ি না ফেরার জন্যে দায়ী। সকালবেলাতেই এরা এমন যুক্তি সাজিয়ে কথা বলে কি করে? ইকোনমিক্স পড়লে বোধহয় সবই পারে। ওর গলায় অবিকল ইকোনমিক্সের ছাত্রসুলভ গাম্ভীর্য। পৃথিবীর উপকার করার জন্য জন্মেছে তো। আমরা তো থাকলেও হয়, না থাকলেও ক্ষতি নেই। শেখরের ব্যাপারে যথেষ্ট মনোযোগ দেব কি না বুঝতে পারি না। শেখরের রাত্রে বাড়ি না ফেরা কি সত্যি গুরুত্বপূর্ণ ব্যাপার? শেখর একটা দশাশই জোয়ান, পকেটে টাকাও থাকে প্রায়। মাথাখানা এমন যে ময়দানের যে কোনো টুকরো যে কোনো দিন নিলামে বিক্রি করে দিতে পারে। খাল দেখে কোনোদিন নদী বলে ভুল করবে না। সে এক রাত্রির বাড়ি ফেরেনি, তাই নিয়ে আবার দুশ্চিন্তা। তাহলে তো তিব্বতে কেন চিনি তৈরি হয় না তা নিয়েও দুশ্চিন্তা করতে হয়। কিন্তু বন্ধুরা মানুষকে যেরকমভাবে চিনতে পারে, বাড়ির লোক তো তা পারবে না। এ কথা ঠিক। সকালবেলা আমিও তো যুক্তি বুঝতে পারি দেখছি।
সুতরাং আমি চিন্তিত ভঙ্গি করে বললুম, শেখর কাল কখন বেরিয়েছে বলো তো? রোজ যেমন হয় 10টার সময় খেয়ে দিয়ে অফিসে গিয়েছে। বিকেলে তো কোনোদিনই বাড়ি ফেরে না, ফিরতে 10টা-11টা। কাল ফেরেনি, কোনো রকম খবরও দেয়নি। তুমি প্রথমেই আমার কাছে এলে কি করে? বরং তাপসদার কাছে আগে গিয়েছিলাম, উনি বললেন আপনার কাছে খোঁজ নিতে। এটা শুনো আমার হাসি পাবার কথা। এই তাহলে নিয়ম, একজন আরেকজনের কাছে চালান করে দেবে? তাপস আমার কাছে পাঠিয়েছে, আমি ওকে অবিনাশের কাছে, অবিনাশ আবার পরীক্ষিতের। কিন্তু পরিতোষের জন্যে আমার মায়া হল। ছাতাটা পাশে মুড়ে রেখে চেয়ারে রুজু হয়ে বসে আছে। মুখে উদ্বেগের বদলে অভিমানই বেশি, যেন পরিতোষও জানে শেখরের কিছুই বিপদ হয়নি, কিন্তু তার সেই বেপরোয়া নিয়ম না মানা ব্যবহার সে পছন্দ করছে না। আমি সাবধানে বললুম, নিশ্চয়ই হঠাৎ কোথাও আটকে গেছে, এতক্ষণে ফিরেও এসেছে বোধহয়। যাই হোক, এর মধ্যে যদি না এসে থাকে তবে দুপুরে তুমি আমাকে অফিসে টেলিফোন করো, আমি বিকেলে খোঁজ খবর করব। তোমাকে এখন আর কোথাও যেতে হবে না, চা খাও। না, চা খাবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সত্যি কয়েকদিন শেখরের সঙ্গে আমার দেখা হয়নি, শেখরের সঙ্গে আমার যোগাযোগ আলগা হয়ে গেছে। তবে বিকেলবেলা আমি খোঁজখবর নেব। আপনাদের আড্ডাগুলোর কোনো একটায়, সেসব জায়গায় আমি অবশ্য আজকাল প্রায় যাই না। বিশ্বাস হয় না। আমি একটু দুর্বলভাবে হেসে বললুম, তুমি জানো না পরিতোষ, এখন আমি অনেক বদলে গেছি। পরিতোষের মুখ নিচের দিকে, ও বলল, কতটুকু সময় মানুষ বদলায় আমি জানি। সুনীলদা, জীবন নিয়ে আপনারা যেরকম খেলা করছেন তার সত্যিই কতটা মূল্য আছে আমার সন্দেহ হয়। তুমি ছেলে মানুষ, খুব ছেলে মানুষ নই, আপনার চেয়ে মাত্র 5-6 বছরের ছোট হব হয়তো। জীবনের এই সময়টাই 5-6 বছর কম সময় নয়, এক একটা বছর বড় লম্বা। আচ্ছা চলি, দুপুরে টেলিফোন করব অফিসে। হয়তো তার দরকার হবে না, বাড়ি গিয়েই দেখবে শেখর ফিরে এসেছে। ফিরে এলেও আমাকে একটা টেলিফোন করে জানিয়ে দিও খবরটা। পরিতোষ চলে যেতেই বৃষ্টিটা জোরে এলো এবং রকম দেখে মনে হয় সহজে থামবে না। অর্থাৎ আজ আর কাঁচা ইস্ত্রি করা জামা পরা চলবে না, জুতোটা পালিশ করারও মানে হয় না, কারণ কাদা তো লাগবেই। সুতরাং কালকের ঘামের গন্ধওয়ালা জামা আর কাদামাখা জুতো পরে বেরোতে গেলে দাড়ি কামানোটা অনর্থক। অনেকগুলো কাজ বেঁচে গিয়ে হাতে বেশ সময় পাওয়া গেল। এইসব বৃষ্টির দিনে সাধারণত অনেক লোকের অফিসে না যাবার শখ হয়, কিন্তু আমার অফিসে যেতে বড় ভালো লাগে আজকাল। চৌকো টেবিলের সামনে পা তুলে দিয়ে চা খাবার যে আনন্দ, তার তুলনায় বাড়িতে খাটে শুয়ে থাকা কিছুই না। কিছুদিন আগে অফিসে আমার একটা উন্নতি হয়েছে। হলঘরে সকলের সঙ্গে বসার বদলে এখন একটা ছোট ঘরে আর দুজনের সঙ্গে বসি। টংটং করে বেল বাজালে বেয়ারা ঝরে সিং তখনই হাজির, তাকে যা ইচ্ছে হুকুম করা যায়। লেআউট সেকশনের 3টের লোক সরাসরি আমার অধস্তন। ওর মধ্যে বনমালীবাবু আমার ঠাকুরদার ছোট ভাইয়ের বয়সী। সে লোকটাকে কথায় কথায় দাবড়াতে বেশ লাগে। একটু সুযোগ পেলেই বলি, চোখের মাথা খেয়েছেন, আর কতদিন কলম তুলি চালাবেন? এবার রামায়ণ মহাভারত পড়ুন গে যান। মানুষকে হুকুম করা কিংবা ধমকাবার মধ্যে যে মজা আছে তা আমি সদ্য পেতে শুরু করেছি। 3টে আন্দাজ সুবিমল এসে হাজির হল, আর তার একটু পরেই পরিতোষের টেলিফোন। ও, শেখরের কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। পরিতোষের গলায় আশঙ্কা বা ভয়ের লেশমাত্র নেই, বরং অভিমান আরও গাঢ়। বলল, দাদা এখনো ফেরেনি, আপনি কোনো খবর পেয়েছেন? আমি বললাম, দাঁড়াও 1 মিনিট। তারপর টেলিফোনের মুখটা চেপে সুবিমলকে জিজ্ঞেস করলুম, শেখরের কিছু খবর জানিস? কি খবর? তোর সঙ্গে কাল দেখা হয়েছিল? না, শেখর কাল রাতে বাড়ি ফেরেনি। আচ্ছা দাঁড়া। আমি পরিতোষকে আবার বললুম, না, আমি তো কোনো খবর জানি না। ও কোনো খবরও পাঠায়নি বাড়িতে? না, আমি দাদার অফিসে ফোন করেছিলাম, কাল 2টো আন্দাজ বেরিয়েছে অফিস থেকে, আজও কোনো খবর নেই। সমস্ত হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে কিছু জানে না। থানায় খোঁজ নিয়েছিলে? থানায়? থানায় কেন? নানা কারণে, জাগে থানায়ও নিশ্চয়ই নেই, আমি দেখছি। মা খুব ব্যস্ত হয়ে উঠেছেন, বারবার আপনার কথা বলছেন।
দাদার বন্ধুদের মধ্যে মা তো আপনাকেই বেশি চেনেন। মাকে ভাবতে বারণ করো, আমরা তো আছি। আমি এক্ষুনি বেরোচ্ছি। দেখি, আমার মনে হয় ও বহরমপুরে অনিমেষের কাছেও যেতে পারে। মাঝে মাঝে তো যায় ওর কাছে। অফিসে ছুটি নেয়নি? না। আচ্ছা, আমি দেখছি। যদি পারি সন্ধ্যের পর তোমাদের বাড়িতে যাব একবার। ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? ফোন নামিয়ে আমি সুবিমলকে বললুম, শেখরের কি হলো বলতো? সুবিমল পোড়া দেশলাইয়ের কাঠি নিয়ে কান খুঁড়ছিল। বলল, কি আবার হবে? মাথায় আমবাত হয়েছে নিশ্চয়ই। তুই কাল চণ্ডীর দোকানে গেছিলি? হুম। শেখর ছিল না সেখানে? না। চল বেরোই। শেখরের একটু খোঁজ করা দরকার। অবিনাশ কিংবা পরীক্ষিত বোধহয় জানে। অবিনাশ আর পরীক্ষিত কাল আমার সঙ্গে চণ্ডীর দোকানে ছিল। ওদের সঙ্গে শেখরের দেখা হয়নি। চল, বেরোনো তো যাক। আবার এক ঝঞ্ঝাট। বেরিয়ে কোথায় যাবি? কে জানে। চল, খড়ের গাদে আলপিন খুঁজি গিয়ে। সুবিমল চকিতে আমার ঘরের অন্য দুটো টেবিলের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, শেখরকে খোঁজার আগে চল একটু বিয়ার খেয়ে নি। ঠান্ডা মাথায় ওসব খোঁজা ফোঁজা চলে না। কত জায়গায় যেতে হবে খেয়াল আছে? আমি ততক্ষণে ড্রয়ারের চাবি বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি। বললুম, এই বৃষ্টির দিনে বিয়ার? তোর মাথা খারাপ? সুবিমল সারা মুখ ভর্তি হেসে বলল, যা বলেছিস, এই কথাটাই শুনতে চাইছিলুম। বৃষ্টির দিনে বিয়ার ভদ্রলোকে খায়? আজ একেবারে টিপিক্যাল হুইস্কি ওয়েদার। কে খাওয়াবে? গৌরী সেন। আজ গৌরী সেনকে? তুই হবি না বুঝতে পারছি। তাহলে চল অবিনাশের কাছেই যাই। দরজা দিয়ে বেরুবার মুখে বনমালীবাবু এলেন। হাতে ট্রেসিং পেপারে কয়েকটা ড্রয়িং। ভদ্রলোক কোনো বুড়ো মানুষ আঁকবার সময় সবসময় নিজের মুখটা আঁকেন। বললেন, মিস্টার গাঙ্গুলি, আপনি চলে যাচ্ছেন? সাইমন্স কোম্পানির কপিটা। মুহূর্তে গলার রুক্ষ ভাবটা টেনে এনে বললুম, কাল প্রেস বন্ধ। আজ কপি নিয়ে হবেটা কি? এতে আপনার কিছু করারও নেই। প্রেস টাইপ কম্পোজ করে বসিয়ে দিতে হবে। আপনি ড্রয়িংগুলো আমার টেবিলে চাপা দিয়ে রেখে যান। মিস্টার মৈত্রী ফিরে এলে আমাকে ডাকলে বলবেন আমি রাইটার্স বিল্ডিংয়ে গেছি। বুঝলেন? জরুরি কাজে যাচ্ছি, বলতে ভুলবেন না। মিস্টার মৈত্র অর্থাৎ আমার বড় জামাইবাবু, যার দৌলতে আমি এই বিনা কাজের মাঝারি মাইনের এবং মানুষকে হুকুম করার ও ধমকাবার অধিকার সমেত এই চাকরিটা পেয়েছি। মাঝে মাঝে তার নামটা উচ্চারণ করে বেশ মনের জোর পাই। অফিসে আত্মীয়স্বজন থাকলে একটা দূরত্ব রাখা উচিত। আমি সেসব গ্রাহ্য করি না। মাঝে মাঝে মিস্টার মৈত্র না বলে ইচ্ছে করেই বলি বড় জামাইবাবু। অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে হয়তো কখনো বলি, বড় জামাইবাবুর ঘরের পাখাটায় ওরকম কিচকিচ শব্দ হয় কেন? উনি কাজের লোক, এসব খেয়াল করেন না। আপনি তো একটা ব্যবস্থা করতে পারেন। এ আপিসের খোদ বড় সাহেবের আমি আপন শালা। আমার ওপর এখানে কথা বলে কোন শালা? এই যে আমি মিস্টার মৈত্রর নাম বললুম, এর ফলে বনমালী বাবু অফিসে বসে থাকতে হবে 6টা পর্যন্ত। বৃষ্টিটা বিশ্রী ধরনের, দস্তা রঙের আকাশ। দেখলেই বোঝা যায় সারা বিকেল সন্ধে এইরকম টিপটিপ চলবে। জোর বর্ষণও হবে না, থামবেও না। সুবিমল জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি দেখল। রিসেপশন কাউন্টারের ইহুদি মেয়েটার দিকে আমি হালকা চোখ তুলে বললুম, মিস নাওমি, টেলিফোন এলে বলো আমি আজ ফিরব না। তুমি বিকেলের মেলগুলো শর্ট করে রেখো। তুমি তো কাল পরশু দুদিনের ছুটি নিয়েছ না? হ্যাঁ, একটু। ইস, এ দুদিন অফিসটা একেবারে ফাঁকা ফাঁকা লাগবে। মেয়েটা চিরিক করে হেসে তৎক্ষণাৎ বলল, আপনি চলে যাচ্ছেন? আজ বিকেলটা আমারও ফাঁকা ফাঁকা লাগবে। আমি কাউন্টারের দিকে খানিকটা এগিয়ে গিয়ে বললুম, তাই নাকি? তুমি ফ্রি আছো আজ? একটা ডেট হতে পারে? মেয়েটা তখনও ঠোঁটে হাসি চালিয়ে যাচ্ছে। বলল, না, মাত্র বিকেল 5:30 পর্যন্ত ফ্রি। একটু বেটে, মুখে বসন্তের দাগ, কিন্তু ফর্সা রঙে মানিয়ে গেছে। হলদে রঙের চুল ও মেয়েটার দু চোখের রং দুরকম। একটা চোখের মনি নীল, আর একটা কালো। আমার পিসিমার বাড়িতে একটা বেড়ালের এই রকম দুরঙের চোখ দেখেছিলাম। সুবিমল বৃষ্টির মধ্যেই রাস্তায় পা দিয়ে বলল, মেয়েটাকে পাওয়া যায়? চেষ্টা করে দেখছি। অরুণদের অফিসে একটা টেলিফোন অপারেটর ছিল, বাঙালি মেয়ে। সে অন্যরকম গলা করে অরুণকে প্রায় প্রেমের কথা শোনাত। যা, অরুণের বাজে গুল যত সব। না রে, আমি পুরো ব্যাপারটা জানি। অরুণ যখন একা থাকে তখন মেয়েটা প্রথমে নীরস গলায়, অপারেটরদের গলা যেমন হয়, বলে, মিস্টার দাশগুপ্ত,
হিয়ার ইজ এ কল ফর ইউ। তারপরেই একটু থেমে অন্যরকম গলায়, হ্যালো অরুণ বলেই মিষ্টি হাসে। অরুণ বলে, কে? তখন সেই রহস্যময় কণ্ঠ প্রশ্ন করে, আমায় চিনতে পারছ না? অরুণটা তখন তো করে বলে, না ঠিক, কে তুমি? মেয়েটি তখন বলে, যদি চিনতে না পারো তবে থাক। এই বলেই লাইন কেটে দেয়। পরের দিনও আবার সেই রকম, আমায় চিনতে পারছ না? অরুণটা পড়েছিল ফ্যাসাদে। টেলিফোনে গলার আওয়াজ একটু বদলে যায়। এখন কোন মেয়েকে অন্য কোন মেয়ের নাম বলে দেবে, সে এক কেলেঙ্কারি। 2-3 দিন এরকম চলার পর ও চোখ কান বুজে একদিন বলে ফেলল, তুমি কে, মালতী? ওপাশ থেকে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস। তারপর এতদিনে যা হোক চিনতে পারলে। অরুণ বলল, মালতী, তুমি কানপুর থেকে কবে ফিরলে? মেয়েটা বলল, 3 দিন ফোন করছি, তুমি আমাকে চিনতেই পারলে না, মাত্র এই কদিনে। অরুণ বলল, মাত্র এই কদিন নয়, 3 বছর পর। মেয়েটা বলল, 3 বছরেই বুঝি মানুষ সব ভুলে যায়? তারপর এরকম চলল কয়েকদিন। আমি জিজ্ঞেস করলুম, এখন কি অবস্থা? শোন না মজা। অরুণ তখনও কিছুই বুঝতে পারেনি, অপারেটরের কথাও চিন্তাও করেনি। টেলিফোনের রহস্য নিয়ে হাবুডুবু খাচ্ছে। একদিন এইরকম টেলিফোনের সময় আমি গিয়ে উপস্থিত। অরুণ আমাকে সব ব্যাপার খুলে বলে কাঁচুমাচুভাবে জিজ্ঞেস করল, এখন কি করি বলতো? আমি বললাম, মালতী তোর পুরনো বান্ধবী বুঝি, তার সঙ্গে দেখা কর না। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ শালা, আমি মালতী বলে কোশ্চিনকালেও কারোকে চিনি না। আমি বানিয়ে নাম দিলুম, আর ওপাশের মেয়েটাও মালতী সেজে গেল। এখন কোন মেয়ের দায় পড়েছে আমার সঙ্গে রোজ রোজ ইয়ার্কি করার বলতো? আমি বললুম, অরুণের নিজের বউ না তো? না, সেদিকটা চেক করা হয়েছে। অরুণের বউ একদিন দুপুরে শোতে আত্মীয়দের সঙ্গে সিনেমায় গিয়েছিল, সেদিনও টেলিফোন এসেছে। আর এদিকে ব্যাপারটাকে পুরো ঠাট্টাও বলা যায় না, এতদিন ধরে নিছক ঠাট্টা চালিয়ে যাওয়া। তাছাড়া মেয়েটা যেসব কথা বলে তার মধ্যে কিছু বেশ নরম নরম ব্যাপার আছে। অরুণ কোনো চেনা অল্প চেনা মেয়েকেই সন্দেহ করতে পারছিল না। তখন টেলিফোন অপারেটরের কথা আমার মাথায় আসে। অরুণদের অফিসে 2 জন অপারেটর আছে, শিফট ডিউটি। এদের মধ্যে কোনজন? একজন কালো ধুমসি আর একজন বেশ ফর্সা ছিপছিপে। কালো ধুমসিটারই হবার চান্স বেশি, এরকম মেঘের আড়াল থেকে খেলছে যখন। একদিন হাতে হাতে ধরে ফেললুম, চল, এত কাছাকাছি এসে গেছি, অবিনাশের কাছে যাবার আগে 1 রাউন্ড খেয়ে যাই। কথা বলতে বলতে আমরা ওয়েলিংটন থেকে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত এসে গিয়েছি। বৃষ্টিতে এখন সর্বাঙ্গ ভেজা। অবিনাশের অফিস বেন্টিং স্ট্রিটে। আরও অতটা হাঁটতে হবে। সুবিমলকে বললুম, আমার কাছে বেশি টাকা নেই রে, চল না, আমার কাছে 10 টাকা আছে, তোর কাছে কিছু হবে না? আর একটা কাজ করলেই তো হয়। এতক্ষণ কথা ভাবিনি কেন? তোর মাথায় একদম বুদ্ধি খেলে না। অবিনাশের অফিস পর্যন্ত যাবার দরকারটা কি? ওকে টেলিফোন করে এখানে ডাকলেই তো মিটে যায়। টেলিফোনে অবিনাশকে পাওয়া গেল। আমরা দুজনে একটা ছোট মতন বারে গিয়ে ঢুকলুম। বেয়ারাকে যাতে টিপস দিতে না হয় সেই জন্য সুবিমল নিজেই কাউন্টার থেকে 2 গ্লাস হুইস্কি আর সোডা নিয়ে এলো টেবিলে। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, আহা, রাগ করছিস কেন? ইচ্ছে করেই বেশি সোডা মিশিয়ে এনেছি। এইসব এখন শিখে নি একটু একটু। দিনের প্রথম পেকটা খেতে হয় অনেক সোডা মিশিয়ে, খুব আস্তে আস্তে। তারপর রাত্রের দিকে যা ইচ্ছে কর না। প্রথম চুমুক দিয়েই আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। সুবিমলকে মিথ্যে কথা বলেছিলুম। আসলে আমার পকেটে অনেক টাকা আছে। কালকের জামাটাই গায়ে দিয়ে এসেছি আজ। কাল বিকেলে পাওয়া অনেক টাকাই পকেটে রয়ে গেছে। সুবিমলের সঙ্গে এই যে শুরু হলো, আজ কোথায় থামবে জানি না। অথচ আজ পালিয়ে যাব ভেবেছিলাম। ঠিক করে রেখেছিলাম আজ সন্ধেবেলা স্বাভাবিক মানুষের মতো 3টে সরল কাজ করব। একা স্বাধীনভাবে কলকাতার সন্ধেবেলার হাওয়ার মধ্যে ঘুরে ঘুরে আমি 3টে জায়গা ছুঁয়ে আসব। প্রথমেই হাসপাতালে। মাঝে মাঝে হাসপাতালে গেলে বেঁচে থাকার ইচ্ছেটা খুব জোরালো হয়ে ওঠে। কিন্তু শুধু সেজন্যে নয়, আমার দাদামশাই হাসপাতালে আছেন, 8 বছর তাকে দেখিনি। তাকে শেষবার একবার আমি খুবই দেখতে চাই। কিন্তু আজ আর আমার মুক্তি নেই। আমি প্রথম চুমুক দিয়ে বুঝতে পেরেছি। সুবিমল বলল, কিরে, হঠাৎ অমন গুম মেরে গেলি কেন? আমি মুখ তুলে বললুম, শেখরের কথা ভাবছি, কোথায় যে গেল। কোথাও আছে ঘাপটি মেরে। আমার কি মনে হয় জানিস, শেখর ওই মৃচ্ছকটির নাটকের সেই লোকটার মতো, কি যেন ক্যারেক্টারটার নাম, বসন্ত সেনার প্রেমিক ছিল, চারুদত্ত। হ্যাঁ, সেই চারুদত্তর মতন জুয়ায় সর্বশান্ত হয়ে কোথাও নিজেকে বিক্রি করে দিয়েছে।
খুব জুয়া খেলছে বুঝি আজকাল। ও যখন যে নেশা ধরে জানিস তো ব্যাপার। এখন তো আর মদ খায় না, এখন শুধু জুয়ার নেশা, জুয়ায় হারার নেশা। জিতলে ওর আনন্দ হয় না, হারতেই ওর উত্তেজনা। ছেড়ে দে শেখরকে, সেই অরুণের ব্যাপারটা শোন। হ্যাঁ হ্যাঁ, কোন অপারেটরটা? কালো ধুমসি না ফর্সা দোহারা? শোন না ব্যাপারটা। একদিন আমি ওর টেবিলের উল্টো দিকে চুপ করে বসে আছি, সেই সময় টেলিফোন, আর সেই নকল মালতী। কিছুক্ষণ কথা চলার পর আমি অরুণের হাত থেকে ফোনটা নিয়ে হুঁ-হা দিয়ে চালাতে লাগলুম, আর অরুণ চট করে চলে গেল পিবিআর যে ঘরে থাকে। তখনই হাতে নাতে ধরা পড়ে গেল সেই দোহারা ফর্সা মেয়েটা। তারপর কিন্তু অদ্ভুত কাণ্ড হল। মেয়েটা মোটেই ঠাট্টা করেনি, খিলখিল করে হেসে ওঠার বদলে লজ্জায় মাথা নুয়ে ফেলল। অরুণের সঙ্গে আর কথাই বলতে চায় না, মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, অল্প অল্প কাঁপছে মেয়েটা। অরুণকে বলল, আমায় ক্ষমা করুন, এ ঘরে থাকবেন না প্লিজ, আমার অন্যায় হয়ে গেছে। অরুণ তো অবাক হয়ে ফিরে এলো। এদিকে আমি যেটুকু সময় ফোন ধরেছিলাম তখন মেয়েটা বলছিল, আমি আর পারছি না অরুণ, এই আমার শেষবার, তুমি যদি দূরে ঠেলে দাও তাহলে আমি কোথায় নেমে যাব জানি না। মাইরে, সে গলার আওয়াজে ঠাট্টার ঠও নেই। শুনে আমার শরীর শিউরে উঠেছিল। মেয়েটির নাম কি? সাবিত্রী, সাবিত্রী হালদার, রিফিউজি মেয়ে, চাকরি করে একটা বড় সংসার চালায়। কিন্তু মেয়েটা ঠিক টেলিফোন অপারেটর টাইপ নয়, মুখে একটা অন্য ধরনের লাবণ্য আছে। যখন তাকায় মনে হয় যেন খুব দূর থেকে তাকিয়ে আছে, কিংবা কাছে বসেও খুব দূরের জিনিস দেখছে। আর একটা রাউন্ডের অর্ডার দে, গ্যালাস খালি, উঠতে হবে না, বেয়ারাকে বলে দে না। তোর আর সোডা লাগবে? না। মেয়েটাকে অফিসের সবাই জ্বালাতন করে, একটু সুযোগ পেলে মাঝবয়সী অফিসারদের ইশারা ইঙ্গিত। ছোকরা কেরানিরা তো আছেই। তুই আজ তোর অপারেটরের সঙ্গে যেমন করছিলি। আমি কিছু করিনি, আমি ইয়ার্কি করছিলুম। ওই তো, টেলিফোন অপারেটরদের সঙ্গে সবাই শুধু ইয়ার্কি করে, আর সেই ইয়ার্কি শুধু একটু গোপনে ফুর্তি করার ইঙ্গিত, আর কিছু না। মেয়েটার ডিউটি শেষ হয় 6:30। আমি আর অরুণ রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম। আমি একটু দূরে, অরুণ কথা বলতে গেল, একটু বাদেই ফিরে এলো। মেয়েটার লজ্জায় অস্বস্তিতে কোনো কথাই বলতে পারিনি, খালি বলেছে, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। আমার এমন মায়া হলো, আমার বুকটা মুচড়ে উঠল। আমার ইচ্ছে হলো মেয়েটাকে আমি বিয়ে করি। তুই তুই আবার এর মধ্যে এলি কি করে? বাহ, মেয়েটা তো জানে না যে অরুণের বিয়ে হয়ে গেছে। অরুণের ওইরকম লালটু মার্কা চেহারা আর ঠান্ডা স্বভাব দেখে মেয়েটা অরুণের প্রেমে পড়েছিল। তাই বলেই তো আর মেয়েটা সর্বনাশ হতে দেওয়া যায় না। বরং আমি বিয়ে করলে। মেয়েটা ভালোবাসে অরুণকে, হঠাৎ তোকে বিয়ে করতে যাবে কেন? তাছাড়া মেয়েটা অরুণকে ভালোবাসে জেনেও তুই তাকে বিয়ে করবি কি করে? অরুণকে ভালোবেসেছিল বলে সে আর পরে আমাকে ভালোবাসতে পারে না? আমিও তো এর আগে 17টা মেয়েকে ভালোবেসেছি, তা বলে আর কারোকে পারব না? আমি তো সেই দিন মেয়েটাকে অসম্ভব ভালোবেসে ফেললুম। সাবিত্রী, এই নামটা ভাবলেই আমার বুকের মধ্যে এখন একটু একটু ব্যথা করে। এর নামই তো ভালোবাসা, তাই না? কে জানে। যাই হোক, তুই মেয়েটির কাছে বিয়ের প্রস্তাব করলি? না, সাবিত্রী তো আমাকে চেনেই না। অরুণ যদি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিত, আমি সাবিত্রীর কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতুম। আহ, টেলিফোনে ওর সেই করুণ গলা এখন আমার কানে ভাসছে। তুমি যদি দূরে ঠেলে দাও তাহলে আমি কোথায় নেমে যাব জানি না। আমার মনে হলো নদীর স্রোতের মধ্যে ভেসে যাওয়া সেই মেয়েটির নরম হাত দুটো আমাকে ধরতেই হবে। আমি অরুণকে সব বললুম। ও কি করলে জানিস? অরুণটা একটা তিলে খচ্চর, ডগ ইন দি ম্যানেজার যাকে বলে। আমার কথা শুনে অরুণ রেগে বলে উঠল, আমি যেন কোনোদিন ওর অফিসে না যাই। আমি আর কোনোদিন গেলে ও দারোয়ান দিয়ে আমাকে বার করে দেবে। অরুণকে খুব দোষ দেওয়া যায় না। কি করে তোকে বিশ্বাস করবে? কেন করবে না? এক মুহূর্তে মানুষের জীবন বদলায় না? আমি সেদিন ওই এক মুহূর্তে। হ্যাঁ, এক মুহূর্তেও বদলায়, কিন্তু কোন মুহূর্তটা সেই বিশেষ মুহূর্ত তা চেনা বড় মুশকিল। তোর এর আগে 17 বার। আহ, আমি তো জানি এই মুহূর্তটাই রিয়েল। তা বলে অরুণ আমাকে ওর অফিসে যেতে বারণ করবে? এটা একটা ছোট লোকের মতন ব্যবহার নয়। সুবিমল এক চুমুকে পুরো গ্যালাসটা শেষ করে ঠক করে টেবিলে রাখল, ঠোঁট দুটো সামান্য বেঁকানো, যেন গ্যালাসটা উপভোগ করেনি। মাথার চুলের মধ্যে চিরুনির মতো আঙুল চালিয়ে তেতো গলায় সুবিমল বলল, এর পরের রাউন্ডটা তুই খাওয়া।
সুবিমলকে দেখে মনে হয় ও সত্যি আহত হয়েছে। ঠিক কি জন্য? অরুণ ওকে অপমান করেছে তাই, না সাবিত্রীর সঙ্গে ওর পরিচয় হয়নি বলে? আমি গলার আওয়াজ নিচু করে বললুম, সুবিমল, তুই আর কতদিন দুপুরে বন্ধুদের অফিসে অফিসে ঘুরবি? তোর ভালো লাগে? ক্লান্ত ভঙ্গিতে সুবিমল বলল, কি করব, দুপুরে বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। একা থাকলে মাথায় যত রাজ্যের কুচিন্তা আসে, শরীর খারাপ হয়ে যায়। কিন্তু রোজ রোজ বন্ধুদের অফিসে এসে আড্ডা দিতে একঘেয়ে লাগে না তোর? একটা চাকরি টাকরি খুঁজে নে না। দিচ্ছে কে? অবিনাশকে বল না, ওর তো অনেক। যা যা, অবিনাশ দেবে চাকরি আর তাই নিয়ে আমার বাঁচতে হবে। জানিস, দেশে থাকতে অবিনাশরা আমাদের প্রজা ছিল। অবিনাশের বাবা আমার ঠাকুরদার কাছে রোজ সকালে এসে হ্যাঁ হ্যাঁ করত। ওসব চালিয়াতি ছাড়। পূব বাংলা থেকে যারা এসেছে সবাই আগে এক একজন জমিদার ছিল, এসব ঢের শুনেছি। এখন ওসব ভুলে তুই বিশ্বাস করলি না? তোরা কোথাকার? আমিও ইস্টবেঙ্গলের, কিন্তু আমার ঠাকুরদা ছিলেন টুলো পণ্ডিত। আমরা খড়ের ঘরে থাকতুম ভাই। এখন কলকাতায় দোতলা বাড়িতে থাকি। আমি খারাপ নেই। জাগে, অবিনাশকে না বলবি তো অন্য কোথাও চাকরি দেখ না। ১২৩ জায়গায় অ্যাপ্লিকেশন করেছি এ পর্যন্ত। ১৭ জায়গায় ইন্টারভিউতে ডেকেছিল। তার মধ্যে এক জায়গায় মাত্র অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম ১১৭ টাকা মাইনের। তারপর থেকে ওপার চুকিয়ে দিয়েছি। এর চেয়ে ইঞ্জিনিয়ারিং ফিঞ্জিনিয়ারিং পড়লে কাজ হতো। সাহিত্য, দর্শন, ইতিহাস এসবের তো আর দরকার নেই দেশের। কোথাও মাস্টারির চেষ্টা করলে তো পারিস। এ দোগায় গিয়ে পারব না। তাছাড়া ছোট ছেলেদের সঙ্গে জোচ্চুরি আমার পোষাবে না। অন্য কোনো চাকরি না পেয়ে শেষ পর্যন্ত মাস্টারি, তার মানে ক্লাসে গিয়ে টেবিলে পা তুলে দিয়ে ডেফোডিলের সাবস্ট্যান্স লেখো তো বাপু, এই বলে ঘুমানো। আমার দ্বারা ওসব হবে না। আমি মন দিয়ে পড়াতেও পারব না, ফাঁকিও মারতে পারব না। তাহলে মন দিয়ে পড়াতে পারবি না কেন? তুই আমার জেরা করছিস কেন রে শালা? দে, আরেক রাউন্ডের অর্ডার দে। তুই তো শালা জামাইবাবুর জোরে চাকরি পেয়েছিস। অফিসে গিয়ে ফুটানি করিস খালি। সবাই সব জিনিস পারে না। আমার দ্বারা মাস্টারি ফাস্টারি হবে না। মানুষকে আমার কিছুই শেখাবার নেই। তুই তো ভালো চাকরি পেয়েছিস, তুই কাজ করিস না কেন? আমি কাজ করি না তার কারণ কাজ নেই। অফিসে অন্য লোকেরা সারাদিন টেবিলে বসে ফাইল নাড়াচাড়া করে যে কাজ করে তা আসলে ১ ঘন্টার কাজ। এর আগে আমি গভর্নমেন্ট অফিসে কেরানিগিরি করতুম। সেখানেও কোনো কাজ নেই। ৭ দুগুণে ১৪ চার নামিয়ে হাতে পেন্সিল নিয়ে বসে থাকা। তাকিয়ে দেখ না, সারা দেশটা থেমে আছে। আসলে এখন প্রত্যেকদিন ভারত বন্ধ। ওসব কাজটাজের কথা ভাবিস না। কোনো রকম একটা চাকরি খুঁজে নে। টাকাটা তো দরকার। সবাই কাজ না করে টাকা নিচ্ছে, তুই বা নিবি না কেন? সুবিমল দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরি ফাকরি আর পাব না। ভাবছি কবিতা লেখা ছেড়ে এবার নোবেল টোবেল লিখতে শুরু করব। আমি হেসে উঠে বললুম, তাতেই তো সব সুরাহা হয়ে যাবে। কত লোকই তো নোবেল লিখছে। তুই নোবেল লিখে দুদিনই বুঝি তরুপ মারবি? পারবি বিমল মিত্রের মতো লিখতে? এই সময় দরজার কাছে অবিনাশের লম্বা চেহারাটা দেখা গেল। একটা দামি শু ঠাকিয়েছে, এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে খুঁজছে আমাদের। দেখতে পেয়ে বেয়ারাকে অর্ডার দিয়ে এসে টেবিলে বসল। সুবিমল জিজ্ঞেস করল, কিরে এত দেরি? আমি বললাম, অবিনাশ, তুই শেখরের খবর জানিস? কেন, শেখরের কি হয়েছে? কাল রাত থেকে বাড়ি ফেরেনি। চুলোয় যাক, বাড়ি ফেরেনি, ওর কি আর বাড়ির অভাব আছে? চল, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। একবার বারিন্দার আখড়ায় যাব। সুবিমল বলল, আমি বারিন্দার ওখানে যাব না, আমার ভালো লাগে না। চল না, আজ একবার মারামারি হতে পারে। আমি মারামারির মধ্যে নেই। তুই আমার সঙ্গে থাকবি, সুনীল থাকবে, পরীক্ষিত থাকবে, তোর ভয় কি? আজ বারিনকে টিট করতে হবে। আমি বললুম, কিন্তু শেখরের একটা খোঁজ নেওয়া দরকার। ওর ভাই এসেছিল সকালে, কোথায় যে যেতে পারে। অবিনাশ ধমকে বলল, তুই শেখরকে কোথায় খুঁজবি? ওর কোনো জায়গা ঠিক আছে? চল, বারিন্দার ওখানে যদি খোঁজ পাওয়া যায়। যখন ঢুকেছিলাম তখন দোকানটা নিরিবিলি ছিল। অন্ধকার হয়ে আসার পর এখন গমগম করছে। কোণের টেবিলে একটা বিশাল জোয়ান মাতাল হয়ে গিয়ে শিশুর মতন গলায় গান ধরেছে। মাঝে মাঝে লোকটা চিৎকার করে বলে, শের-ই পাঞ্জাব, ইউ নো হু ওয়াজ মাই ফাদার? শের-ই পাঞ্জাব, হিন্দুস্তান কা বুলবুল, মাই ফাদার ওয়াজ কে.এল. সাইগল, শের কা বাচ্চা শের। এরপর সে গুমগুম করে বুকে শব্দ করে। লোকটাকে অনেক দিন ধরে চিনি। একটু পরে ওই শেরের বাচ্চাকে একপাল শেয়ালের মতন এই বেয়ারার দল ঠেলতে ঠেলতে দরজা দিয়ে বার করে দেবে।
একটা গ্যালাস ভাঙার ঝনঝন শব্দের সঙ্গে সঙ্গেই অন্য দিক থেকে ভরাট গলায় হো হো করে হাসি। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো মিহি জলকণা। কিসের একটা বিরাট প্রসেশন বেরিয়েছে, ট্রাম বাস সমস্ত জমাট। এখন ট্যাক্সি পাওয়াও অসম্ভব। ভিজে রাস্তা দিয়ে সপ সপ করে হাঁটতে হাঁটতে প্রসেশনের লোকরা কি নিয়ে যেন খুব রাগারাগি স্লোগান দিচ্ছে। কান পেতে শুনলুম ভিয়েতনাম। ছেলেবেলার মতো এখন আমার শোভাযাত্রা দেখতে খুব ভালো লাগে। লক্ষ্য করে দেখেছি প্রত্যেক শোভাযাত্রার লোকদের ঠিক এরকম দেখতে হয়। ঠিক 3টে প্যান্ট পরার লোকের পর 2জন ধুতি, একটি বেটে লোক লাইন মেকআপ করার জন্যে আধা দৌড়য়, এরপর কয়েকটি বুক প্লেন মেয়ে, 2টি পায়জামা, গেরুয়া পাঞ্জাবি, চুলে তেল নেই, পিছনে আবার 3জন প্যান্ট পরা। এই একই মানুষ দেখি প্রত্যেক শোভাযাত্রায়, অবিকল এইসব মুখ। ভিয়েতনামের বদলে খাদ্য চাই, ঠিক এই প্রসেশন। ঠিক 3জন প্যান্টের পর 2জন ধুতি, আবার বেটের লোক আধা দৌড়ানো, আবার এরাই আসবে পুজো বোনাস কিংবা ডিএ বাড়াও আন্দোলনে। ছাঁটাই চলবে না, তাও একই লোক। 3টে প্যান্ট, 2টো ধুতি, একজন বেটে। কাশ্মীর দেব না, এরাই। ডিআইআর প্রত্যাহার করো, তাও এরা। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি শোভাযাত্রার লোকেরা খুব সুখী। আমার মনে হয়, কারণ এদের দাবি আছে, ওদের নিশ্চিত আশা আছে, অন্তত 10টা দাবির মধ্যে জীবনে একটা না একটা পেয়ে যাবেই। আমার কোনো দাবি নেই, তাই আমাকে পাশে দাঁড়িয়ে প্রসেশন দেখতে হয়। সুবিমল বলল, দাঁড়া, আমি আমার দিনের গুড টার্নটা সেরে আসি। অবিনাশ বলল, সে আবার কি রে? আমি ঠিক করেছি সারাদিনে একটা না একটা ভালো কাজ করব, তাতে মনটা বেশ পরিষ্কার থাকে। সুবিমল একটি মধ্যবয়স্ক লোকের কাছে গিয়ে বলল, চলুন। লোকটি ঘুরে দাঁড়াতেই দেখলুম সে অন্ধ, হাতে একটা সাদা লাঠি। লোকটি অস্বস্তির সঙ্গে লাঠিটা মাটিতে ঠুকছিল। সুবিমল বলল, আপনি রাস্তা পার হবেন তো? চলুন, এ প্রসেশন এত বড় যে শেষ হতে ঢের সময় লাগবে, আপনাকে আমি পার করে দিচ্ছি। লোকটি বললে, হ্যাঁ, আর দেরি হলে আমি ট্রেন ধরতে পারব না। অন্ধ লোকরাও একা ট্রেনে ওঠে, আগে জানতুম না। সুবিমল লোকটির হাত ধরে রাস্তায় নামল। বিশাল মিছিল, অসংখ্য গলার ক্রুদ্ধ চিৎকার, তার মধ্যে দিয়ে একটি অন্ধ লোক পার হয়ে গেল। আমরা চৌরঙ্গি ধরে হাঁটতে শুরু করলুম 3জনে। কিছুক্ষণ চুপচাপের পর সুবিমল অবিনাশকে জিজ্ঞেস করল, বারিন্দার সঙ্গে তোর ঝগড়া হলো কি নিয়ে? অবিনাশ তীব্র গলায় উত্তর দিল, ওটা একটা মহা শয়তান, শ্মশানের পাশে ব্যবসা করে, বুঝলি না? কাল খেলার সময়। আমি অন্যমনস্ক হয়ে গেলুম। ওদের কথায় আর কান রইল না। শরীরটা চনচনে লাগছে, ঠিক নেশা হয়নি, কিন্তু মাথায় কিছুটা রক্ত উঠেছে। পায়ের শব্দ বেশ ভারী, জিভটা শুকনো। এখন আর থামা যাবে না, অথচ সন্ধেবেলাটা অন্যরকম কাটাবার ইচ্ছে ছিল আজ। ভেবেছিলাম প্রথমে একবার হাসপাতালে যাব, দাদামশাই আর বাঁচবেন না। 8 বছর তাঁকে দেখিনি। দাদামশাইয়ের কথা মনে পড়লেই চোখে ভাসে 71 বছরের একটি দীর্ঘ ঋজু শরীর, বুক ভর্তি সাদা লোম। দাদামশাইয়ের গায়ের রং কালো, মাথার চুল এখনো অনেক কালো আছে, কিন্তু বুকের রোম সব সাদা। দাদামশাই মানেই আমার কৈশোরকাল। ওর কাছে যখন বহরমপুরে থাকতুম, উনি বলতেন, সংস্কৃত আর অঙ্ক, এ দুটো মন দিয়ে শেখো, বুঝলে? এই দুটো শিখলে বেঁচে থাকা সম্পর্কে কোনো দ্বিধা আসবে না। পৃথিবীকে মনে হবে না ভয়ের স্থান। যা কিছু অজ্ঞাত তাকেই মনে হবে না জ্ঞানের অতীত, বরং ইচ্ছে হবে তার মধ্যে প্রবেশ করতে, বুঝলে? আমার ও দুটোই শেখা হয়নি। সংস্কৃত আর অঙ্ক আমার শেখা হয়নি। তাই কি আমার এত দ্বিধা? দাদামশাই আর বাঁচবেন না। 8 বছর তাঁকে দেখিনি। ইচ্ছে ছিল এই যৌবনে এসে আমার কৈশোরের সেই আদর্শ পুরুষটিকে একবার দেখে রাখি। স্মৃতিরও কিছু যুক্তি আছে। দাদামশাইকে এখন একবার না দেখে রাখলে ওর সম্পর্কে আমার স্মৃতিটা সম্পূর্ণ হবে না। কিন্তু আজ যাওয়া হল না। আর দেখা হবে কি? কাল বড়দিন মুখে যা শুনলুম তাতে স্পষ্ট বুঝতে পেরেছি আর আয়ু নেই ওর। দাদামশাই এতদিন ছিলেন ওষুধ খাবার পোকা। নিজেই নানান মেডিকেল জার্নাল পড়ে নিজের চিকিৎসা করতেন। সামান্য সর্দি কাশিতেই টপাটপ ওষুধ খেতেন, অন্যদেরও খাওয়াতেন। হার্ট অ্যাটাক হবার পর কয়েকদিন কোমার মধ্যে কাটিয়ে এখন 3-4 দিন আবার জ্ঞান ফিরেছে, হাসপাতালে। সেখানেও ওষুধ দিতে দেরি হলেই আর সহ্য করতে পারতেন না। নার্সকে টেবিলের ওপর রাখা পকেট ঘড়ি দেখিয়ে মৃদু ভর্ৎসনার সুরে বলতেন, 7টা বেজে 3, তোমার 3 মিনিট দেরি হয়েছে মা।
এসব সেবার কাজ, এ বড় কঠিন দায়িত্ব। মানুষের জীবন বাঁচাবার জন্য সময়টা বড় দামি। কিন্তু বড়দির মুখে শুনলুম, কাল বিকেলবেলা ওরা যখন দেখতে গিয়েছিলেন তখন দাদামশাই ঘুমোচ্ছেন, অনেকটা সুস্থ, এবার ভালো হয়ে ফিরে আসবেন, এই সকলের আশা। নার্স ঠিক কাটায় কাটায় ঘড়ি দেখে ওষুধ এনে ওকে জাগিয়ে তুলেছে। ঘুম ভেঙে দাদামশাই খানিকক্ষণ উদ্ভ্রান্তভাবে তাকিয়ে রইলেন। তারপর বিছানার ওপর সোজা হয়ে বসে নার্সের দিকে হাত জোর করে অন্যরকম গলায় বললেন, মা, আমাকে আর ওষুধ দেবেন না। আমার আর ওষুধের কোনো দরকার নেই। এবার আমি বাড়ি যাব। আমাকে ক্ষমা করুন। সকলে বিষম অবাক। অনেক পীড়াপিড়ি করা হলো, কিন্তু উনি আর ওষুধ খেলেন না। ওর গলায় যেন অন্য লোক কথা বলছে। উনি বারবার শিশুর মতন বলতে লাগলেন, আমি বাড়ি যাব। এই বাড়ি মানে মৃত্যু। দাদামশাইকে দেখে ব্যাপারটা জেনে নেওয়া দরকার। হাঁটতে হাঁটতে আমরা যেখানে এসেছি কাছেই পিজি হাসপাতাল। কিন্তু এখন আমার পক্ষে যাওয়া চলে না। এখন আমার জিভ শুকনো, মাথা চঞ্চনে, পায়ের শব্দ ভারী। দাদামশাই, তুমি আর একদিন অন্তত বেঁচে থাকো। তোমাকে আমার দেখা খুবই দরকার। আমি কাল যাব। আমি অবিনাশকে বললুম, চল একটা ট্যাক্সি ধরি, আর হাঁটতে পারি না। ওরা দুজন গল্পে মশগুল ছিল। সুবিমল বলল, বেশি তো রাত হয়নি, চল কালীঘাট পর্যন্ত হেঁটেই যায়। আকাশের দিকে তাকাতেই মনে হয় 7:30টার বেশি বাজেনি। ভিজে জামা প্যান্ট গায়ে শুকিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। সিগারেট ফুরিয়ে গিয়েছিল। পানের দোকানের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের চেহারাটা দেখলুম। আমার চোখ একটুতেই লাল হয়ে যায়। ভবানীপুরের কাছে রাস্তা পার হবার জন্য দাঁড়িয়েছি। রাস্তার ওপারে 4-5টি অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে গল্প করছে। সেই দিকে চোখ পড়ল। প্রথমে রুটিন চোখে তাকিয়েছিলাম, মেয়েদের দিকে যেরকম একবার তাকাতে হয়। এক পলক দেখেই এপাশের অন্য দুটি বেনি ঝুলানো মেয়ের দিকে দেখলুম। আমার চোখ ফেরালুম ওদের দিকে। ওদের দিকে তাকিয়ে কিরকম যেন অন্যরকম লাগছে। কিছু যেন একটা আমার মনে পড়ার কথা। আবার চোখ সরিয়ে চলন্ত বাসের জানলার কাছে হলদে শাড়ি পরা এক বিশাল মহিলাকে দেখে নিতে না নিতেই আবার পাশ দিয়ে দুজন শালোর পরা পাঞ্জাবি কুমারী। তাদের আঁট শরীর দুটিও ভালো করে দেখে নিতে হয়। তারপর আবার ওই দলটার দিকে তাকালাম। 5টি বাচ্চা মেয়ে, 15-16 মতো বয়স। হাত পা নেড়ে কলকল করে কথা বলছে। আমি ওদের মুখগুলোর ওপর দিয়ে চোখ ঘোরাতে লাগলাম। কি যেন একটা আমার মনে পড়ার কথা। ঘড়ির অ্যালার্মের মতো একটা রিন রিন শব্দ শুনতে পাচ্ছি। ওদের মধ্যে একটি লাল শাড়ি পরা মেয়ের দিকে 2-3 বার তাকিয়ে আমার চোখ আটকে গেল। মুহূর্তে মনে পড়ল সেই দৃশ্য। ওকে আমি দেখেছিলাম 2 বছর আগে একটা বিয়েবাড়িতে, বহু আলো ও লোকজন। তার মধ্যে আমি ওই মেয়েটিকে, ওর নাম যমুনা, ওকে দেখেছিলাম। সেই দেখা আমার বুকে লেগে আছে। বিয়ের দিনের লোকজনের শটশট ছোটাছুটি, সানাইয়ের চিৎকার আর গণ্ডগোলের সুর, বেমানান ঝলমলে পোশাকে অসংখ্য কুৎসিত নারী। তার মধ্যে আমি যমুনাকে দেখেছিলাম। এখনও সেই ছবিটা দেখতে পাচ্ছি। বিশাল সিঁড়ির একেবারে ওপরের ধাপে ওই বালিকাটি দাঁড়িয়েছিল, একই সাদা ফ্রক পরা, হালকা শরীরে ঝকঝকে স্বাস্থ্য। আমি নিচ থেকে দেখছিলাম। মেয়েটি ঘাড় ফিরিয়ে তলার মানুষদের দিকে তাকিয়েছিল। ওর চোখে কিরকম যেন একটা অবাক হবার ভাব ছিল। ওই বয়স, ওই হাঁসের মতন শরীর, দেবীর মতন মুখের ডোল, সাদা ধপধপে ফ্রক, ওর চোখের বিস্ময়, সব মিলিয়ে আমার মনে হয়েছিল যেন একটি সরলতার স্থির মূর্তি, যার কাছে পৃথিবীর সব কিছুই সুন্দর, যে নিজের শরীরের জেগে ওঠার সঙ্গে সঙ্গে পৃথিবীতে সুন্দরের জেগে ওঠাকে দেখছে। সুন্দরী স্ত্রীলোক তো কম দেখিনি, কাছ থেকে দূর থেকে, কখনো সাজানো, কখনো অনাড়ম্বর। এমনকি সেই বিয়ে বাড়িতেও যাদের ঠিক স্ত্রীলোক বলে সমস্ত অস্তিত্বের মধ্যে শুধু যাদের শরীরই প্রকট, তাদেরও দেখছিলাম। কথাও ফষ্টিনষ্টি করা হয়েছিল কম নয়। কিন্তু সেই মুহূর্তে আমি সরলতার জন্য হঠাৎ কাঙাল হয়ে পড়েছিলুম। আমার ইচ্ছে হয়েছিল ওকে 2 হাত দিয়ে ছুঁয়ে দেখি ছুঁয়ে দিলে ওর গা থেকে রং উঠে আসে কিনা, সরল বিস্ময় ভরা জীবনের পবিত্র রং। ও যে খুব সুন্দরী তা নয়, অথবা ওই বয়সে সব মেয়ে আশ্চর্য সুন্দরী, তাছাড়া আর কিছু খুব আলাদা নয়। ওর রং খুব ফর্সা নয়, একটু চাপা। টেবিল ল্যাম্পে নীল রঙের ঢাকনা থাকলে ওপর থেকে তার আলো যেরকম দেখায় অনেকটা সেই রকম।
আমি বহুক্ষণ সেদিন ওর দিকে তাকিয়েছিলাম। ওকে আগেও দেখেছি, কিন্তু সেদিনের সেই অবাক পবিত্র মুখ, তা মূর্তি গড়িয়ে পুজো করার মতন। আমি ওকে বলেছিলাম, খুকু, তুমি একটা ফুল নেবে? ও বলেছিল, আমার নাম খুকু নয়, আমার নাম যমুনা। আমায় চিনতে পারলেন না? আমি বরুণের বোন। স্থির চোখে তাকিয়ে দেখলুম লাল শাড়ি পরেছে, তবু যমুনার মুখ এখনো পবিত্র সরল, ঝর্ণার জলের মতো ঝকঝকে শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সুবিমল আর অবিনাশকে বললুম, তোরা একটু এগিয়ে যা, আমি পরে আসছি। অবিনাশ বলল, কেন? আমাকে একটা ওষুধ কিনতে হবে বড়দির জন্য, ভুলে গিয়েছিলাম। এখন না কিনলে আর পরে হবে না। কিনে আন না, আমরা দাঁড়াচ্ছি। না, একটা মিক্সচার আছে, বানাতে একটু দেরি হবে। তোরা এগো না, আমি যাচ্ছি। সুবিমল বলল, চল, ও পরে আসবে। অবিনাশ আমার খুব কাছে সরে এসে বলল, ঠিক আসবি তো, না কেটে পড়ার তালে আছিস? আমি বললাম, কাটব কেন, তোরা যা না, আমি মিনিট 15-20 মধ্যেই বারিন্দার ওখানে আসছি। এই বলে আমি সামনের ওষুধের দোকানে ঢুকে পড়লুম। ঢুকে সোজা কাউন্টারে গিয়ে দাঁড়ালুম ভিড়ের পাশে। একটু পরে একজন চোখ দিয়ে জিজ্ঞেস করল, কি চাই? আমি বললুম, একটা টেলিফোন করতে দেবেন দয়া করে। টেলিফোন তোলার পর লক্ষ্য করলুম আমার হাত কাঁপছে। কেন? কে জানে। ইচ্ছে করেই সাবধানে আমি মাত্র 5 বার ডায়াল ঘোরালুম। সুতরাং অনেকক্ষণ এঙ্গেজ টোন। হতাশার ভঙ্গি করে রিসিভারটা নামিয়ে বেরিয়ে এলুম ডাক্তারখানা থেকে। সতর্কভাবে উকি দিয়ে দেখলুম অবিনাশ আর সুবিমল সত্যি চলে গেছে। কিন্তু রাস্তার এপারেও ফাঁকা। সে 5টি মেয়ের কেউ নেই। কোথায় গেল ওরা? হাওয়ায় মিলিয়ে গেল? এই তো দাঁড়িয়ে গল্প করছিল, 2 মিনিটের মধ্যে সবাই চলে গেল। ভোজবাজি? নাকি ওরা কেউ এখানে ছিলই না, আমি কল্পনা করেছিলুম। যমুনাকে আমি দেখিনি। মুহূর্তে দপ করে রাগ জ্বলে উঠল আমার শরীরে। মাথায় ছলাৎ করে রক্ত চলে এলো। আমি কঠিন মুখে, ভস্ম করার চোখে রাস্তার দিকে চেয়ে মনে মনে বললুম, যমুনাকে ফিরিয়ে এনে দাও। যমুনাকে আমি দেখতে চাই একবার, এখুনি। যমুনাকে দাও, নইলে আমি সর্বনাশ কাণ্ড বাঁধাব। আমি ট্রামের লাইন উপড়ে ফেলব, ছিঁড়ে ফেলব টেলিগ্রাফের তার, মাঝ রাস্তায় আগুন জ্বালাব। কোথায় যমুনা? দাও। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ চোখে পড়ল, যেন কেউ তাকে অদৃশ্য করে দিয়েছিল, আবার সত্যি ফিরিয়ে দিয়ে গেল। অল্প দূরে বাসস্টপে যমুনা একা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমার টান টান শরীরটা শিথিল হয়ে এলো। কোমল হল মুখের ভঙ্গি, যেন আমি অনেকক্ষণ পর নিঃশ্বাস ছাড়লুম। নিঃশব্দে যমুনার পাশে গিয়ে দাঁড়িয়ে বললুম, কেমন আছো? চমকে ফিরে তাকিয়ে যমুনা বলল, এ কি সুনীলদা, আপনি এখানে? আমি জিজ্ঞেস করলুম, তুমি এখানে কি করছ? তোমরা এখন এখানেই থাকো নাকি? না, আমাদের বাড়ি তো লেক প্লেসে, এখানে গান শিখতে আসি। ওই তো, ওইটা আমার গানের স্কুল। তুমি শাড়ি পরেছ তো, তাই তোমাকে প্রথমে চিনতে পারিনি। বাহ, শাড়ি তো আমি অনেক দিনই পরি। আপনি আগে দেখেননি বুঝি? কি জানি, আমার মনে পড়ে সেই বুলুদির বিয়ের দিন তোমাকে দেখেছিলুম, ধপধপে সাদা একটা ফ্রক পরা। ও মা, কি মিথ্যে! বুলুমাসির বিয়ের সময় আমি মোটেই ফ্রক পরতুম না, তখন আমি শাড়ি পরি রীতিমতো। বুলুমাসির বিয়েই তো সেদিন হল। সেদিন নয়, 2 বছর আগে। তখন তুমি... মোটেই না, বুলুমাসির বিয়েতে আমি গোলাপি রঙের মুর্শিদাবাদ সিল্ক পরেছিলুম। সে হয়তো বৌভাতের দিন, কিন্তু বিয়ের দিন তুমি সাদা ফ্রক পরেছিলে, আমার স্পষ্ট মনে আছে। আপনার কিচ্ছু মনে থাকে না? সে তো নরেশদার বিয়েতে 3 বছর আগে। বুলুমাসির বিয়ে তো হলো মোটে গত বছর জুনে। বুলুমাসির বিয়েতে তো আপনি আসেননি। মেয়েদের শাড়ি পরার কথা ঠিকই মনে থাকে। ও বাবা, মেয়েদের শাড়ি পরেই বেশ বড় হয়ে উঠেছ দেখছি। তুমি তো একটা খুকি। মোটেই খুকি নই। আচ্ছা বেশ, খুকি নও। তুমি আমায় চিনতে পারলে কি করে? বা, পারব না। তবে আপনার চেহারা অনেক বদলে গেছে। আগে আপনি অনেক ভালো দেখতে ছিলেন, সত্যি। এই তো, তুমি এখনো খুকি আছো। মেয়েদের মধ্যে একজন হয়ে উঠলে কি কোনো ছেলের সামনাসামনি তার চেহারা ভালো বলতে হয়? একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে। পরিষ্কার ছন্দে যমুনা হেসে উঠল। সে হাসির মধ্যে কোথাও এক টুকরো কঠিন পদার্থ নেই। এই হাসি যেন ওর সর্বাঙ্গ দিয়ে আসে। হাসতে হাসতেই বলল, এখন তো ভালো দেখতে বলিনি, এখন কি বিচ্ছিরি? কিরকম বিচ্ছিরি? রং কালো হয়ে গেছে, দাড়ি কামানো নেই, জামা প্যান্ট কিরকম যেন। বৃষ্টিতে ভিজেছিলুম তো। কালকেই দেখবে আবার অন্যরকম। কালকেই। আপনি জোরে জোরে কথা বলছেন কেন?
আমি চমকে উঠে বললুম, জোরে কথা বলছি, তোমার অসুবিধা হচ্ছে? যমুনা ওর বিশাল কালো চোখ আমার দিকে মেলে বলল, না, আপনি আগে এরকম জোরে কথা বলতেন না। আপনার চোখ লাল দেখাচ্ছে কেন? আপনার শরীর খারাপ? না না, চোখে এমনি বালি পড়েছিল। তুমি বাসে উঠবে? চলো না, একটু হেঁটে যাই। আমি কালীঘাটে যাব, তুমি ওখান থেকে বাসে উঠবে। চলুন, আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? আজ যাবেন? চলুন না। হুম, আরেকদিন। তোমার দাদা বরুণ তো আমেরিকা থেকে এখনো ফেরেনি। দাদাই নভেম্বরে ফিরবে। আমার জন্য একটা টেপ রেকর্ডার আনতে বলেছি। লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল রঙের চটি, তার মধ্যে যমুনার কচি নিটোল শরীর। এতগুলো লাল রঙের মধ্যেও কোনো আগুনের আভা নেই। এই হচ্ছে সুন্দর, যা দেখলে মন অবনত হয়। এক পলক আমার মনে হল, যমুনা, তুমি সত্যি সুন্দর। এই কথা বলে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করি। ওর ভিতরে যে সুন্দর আছে তা প্রণাম পাবারই যোগ্য। কিন্তু তা করা যায় না। না, লোকে পাগল বা মাতাল বলবে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি বললুম, যমুনা, তোমাকে হঠাৎ দেখে আমার মনটা খুব ভালো লাগছে। বাড়ি চলুন না। বাবা, কি এমন কাজ? না, আজ নয়, তার আগে আরেকদিন আমি তোমার এই গানের স্কুলের সামনে দেখা করব। গানের স্কুলের সামনে কেন? এমনি, আজ এখানে তোমাকে দেখে খুব ভালো লাগলো তো, আরেকদিনও বোধহয় ভালো লাগবে। তুমি এখন কি গান শিখছ? পাতার ভেলা ভাষাই? ওমা, আপনি জানলেন কি করে? ওটা তো বিগিনারদের গান। আমি এখানে সেকেন্ড ইয়ার। ও, তাহলে তো এখন শ্রাবণও তুমি বাতাসে কার আভাস পেলে, তাই না? যমুনা আবার সর্বাঙ্গ দিয়ে হেসে উঠল, বলল, আপনি সব জানলেন কি করে? গান শিখতেন বুঝি? না, কোনোদিন না। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে গানের স্কুলে রবীন্দ্রসঙ্গীত শেখে, আর রোজ সকালে হারমোনিয়ামে সেই গান গায়। গান না, ঠিক চেঁচায়। সেই জন্যে কোন গানের পর কোন গান শেখানো হয় সব আমার মুখস্থ। ভালোই তো, আপনারও গান শেখা হয়ে যাচ্ছে। কি মুখ! পরিষ্কার, কোথাও একটু সামান্য দাগ নেই। পবিত্র চোখ দুটিতে নেই সামান্য দ্বিধা। গাঢ় কালো রঙের ভুরু। গাছ থেকে পেড়ে আনা সদ্য টাটকা নিটল আপেল বা পেয়ারা হাতে নিলে যেরকম ভালো লাগে, যমুনার মুখ দেখে আমার সেই রকম মনে হতে লাগল। ধরিত্রীর যা কিছু শ্রেষ্ঠ তা যেন আমি ওর মুখে দেখতে পাচ্ছি। সমস্ত শরীরটাই নিখুঁত, কোথাও একটু অতিরিক্ত বা কম নেই। একটা বাচ্চা ঘোড়া কিংবা একটা বাজ পাখির শরীরের প্রতিটি অংশ যেমন সুষম আর ছন্দময়, ঠিক সেই রকম। এমনকি আকাশে একটি এরোপ্লেন উড়ে যাবার মধ্যে যে স্মার্টনেস আছে, যমুনাকে দেখে একবার আমার সে কথাও মনে হল। মসৃণ গলার নিচে সদ্য জেগে ওঠা বুক, একটা হাত ধরে আছে বুকের কাছে গানের খাতা। স্তন কথাটার মানে, যা শব্দ করে যৌবনকে আগমনের ঘোষণা করে, এরকম যেন কোথায় শুনেছিলাম। আমি যমুনার মুখ ও বুকের দিকে তাকিয়ে যৌবনের জেগে ওঠার শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট। খুবই ইচ্ছে করছে এই পথের উপর দাঁড়িয়ে আমি যমুনার পায়ে হাত দিয়ে প্রণাম করি, কিন্তু তা করা যায় না। না, লোকে পাগল কিংবা মাতাল বলবে। জিজ্ঞেস করলুম, তোমাদের গানের স্কুল কবে কবে? মঙ্গলবার আর বৃহস্পতিবার, 6টা থেকে 8টা। আপনি গান শিখবেন? শিখুন না, আপনাদের মতো অনেকে শেখে। যা, তা নয়, আমি তো এইদিকে মাঝে মাঝে আসি। হঠাৎ হয়তো তোমার সঙ্গে আবার দেখা হয়ে যাবে। আজ তোমাকে দেখে এমন ভালো লাগলো। মাকে বলবো আপনার কথা। কবে আসবেন বাড়িতে? যাব যাব, ওই তো তোমার বাস এসে গেছে, উঠে পড়ো, নইলে বাড়িতে তোমার জন্য ভাববে। হয়তো ভাববে তুমি রাস্তা হারিয়ে ফেলেছ। ইস, কি যে বলেন! আমি একা একা কত জায়গায় যাই। বুঝেছি বুঝেছি, তুমি খুব বড় হয়ে গেছ। এবার উঠে পড়ো বাসে। যমুনা এগিয়ে বাসে উঠল, তারপর ফিরে হাসল আমার দিকে। ওর সর্বাঙ্গের লাল পোশাকের জন্য ওর হাসিতেও একটা লাল আভা এসেছিল। বাস ছাড়ার মুহূর্তে ওর ইন্ডিনে গলায় শুদ্ধ ধৈবত সুরে চেঁচিয়ে বলল, আসবেন কিন্তু। যমুনা এখনও মেয়েদের মধ্যে একজন হয়ে ওঠেনি। সেরকম কোনো মেয়ে বাসে ওঠার পর রাস্তায় দাঁড়ানো পুরুষের প্রতি চেঁচিয়ে কথা বলে না, নিয়ম নেই। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন।
আর চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।